চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৃহৎ সামরিক প্যারেডে অংশ নিয়ে কিম জন উন উত্তর কোরিয়ার আন্তর্জাতিক মর্যাদা ও কূটনীতি ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছেন। বহু বছর নির্জন ও অপ্রত্যাশিত অবস্থানের পর বিশ্বমঞ্চে শি জিনপিং ও রাশিয়ার পুতিনের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে তিনি এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতার সমর্থন অর্জন করেছেন, তার একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছেন। সম্প্রতি অনুষ্ঠিত চীনের সামরিক প্যারেডে সশস্ত্র বাহিনী ও রাজনীতির শীর্ষ নেতৃত্ব ছাড়াও ২৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য অর্জন করলেন উত্তর কোরিয়ান যুবনেতা কিম জং উন। তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়েছেন, যিনি রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধের সময় উত্তর কোরিয়ার সৈন্যদের ত্যাগ কখনো ভুলবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ৬ বছর পর শি জিনপিং এর সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে দুই দেশের পুরনো সম্পর্ক পুনর্নির্মাণের সূচনা করলেন। শি জিন বৈঠকের পর কিমকে বেইজিংয়ের আন্তর্জাতিক কেন্দ্র ঝংনাংহাইয়ের বাসভবনে চায়ের আড্ডা ও রাজকীয় ভোজনে আমন্ত্রণ জানান, যা শুধুমাত্র পুতিনকে দেওয়া হয়েছিল। এই সম্মান প্রদর্শনে স্পষ্ট হলো যে কিম এখন আর পূর্বের মতো একটি ছোটখাটো অংশীদার নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির একটি ভূমিকা পালন করছেন। বৈঠকের সবচেয়ে লক্ষণীয় দিক ছিল কোরিয়ান উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো উল্লেখ না থাকা। ৫টি শীর্ষ বৈঠকে যেটি ছিল প্রধান আলোচ্য বিষয়, তা এবার আনুষ্ঠানিক ঘোষণা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা এতে চীনের নীরব সমর্থন অর্থে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তি হিসাবে স্বীকার করার সূচনা দেখছেন। অনেকেই বলছেন চীন তার দীর্ঘদিনের পারমাণবিক নিরস্ত্রীকরণ নীতি থেকে সরে গিয়ে এবং নীরবভাবে উত্তর কোরিয়াকে অনুমোদন দিচ্ছে। পরবর্তী দিন কিম উত্তর কোরিয়ার নতুন উচ্চ ক্ষমতার রকেট ইঞ্জিন পরীক্ষায় অংশ নেন, যা তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের জন্য ব্যবহৃত হবে, যা পরিষ্কার করে দেয় উত্তর কোরিয়া এখন অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক শক্তিকে ধরে রাখার পথ বেছে নিয়েছে। সিউলের বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে চীনের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনা পরিচালনায় কিমের অবস্থানকে শক্তিশালী করবে। এই পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে পুনরায় যোগাযোগের আগ্রহ প্রকাশ করেছেন, যদিও তার আগে পারমাণবিক নিরস্ত্রীকরণের চুক্তি ব্যর্থ হয়। কিন্তু ট্রাম্পের সামনেই বেশ কিছু আন্তর্জাতিক সংকট রয়েছে, যেমন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামাস সংঘাত, যা তার আন্তর্জাতিক মর্যাদাকে সংকটাপন্ন করে তুলেছে। কিম জং উনের পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতির স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। চীন ও রাশিয়ার ট্যাসিট অনুমোদন ও সমর্থন তাকে আন্তর্জাতিক কূটনীতির শক্তিধর খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা বিশ্ব রাজনীতির গতিপথে এক নতুন অধ্যায় লিখবে। ইউরোপ জুড়ে শান্তি ও নিরাপত্তার নতুন সংকট তৈরি হয়েছে। রাশিয়ার ড্রোন ইউক্রেন পেরিয়ে পোল্যান্ডের আকাশে ঢুকে পড়ায় প্রতিবেশী দেশটি এখন ইউক্রেনের পাশে দাঁড়িয়ে যৌথ প্রতিরক্ষা জোরদারের পথে এগোচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, এটি কি শুধু সাময়িক উত্তেজনা নাকি আসন্ন বড় যুদ্ধের আগামী ইঙ্গিত, এ নিয়ে জল্পনা তুঙ্গে। এই অবস্থা শুধু সীমান্ত সংঘর্ষ নয়, বরং মহাদেশীয় নিরাপত্তা সংকটের সূচনা, যা ভবিষ্যৎ পশ্চিমা জোটের একনায়কতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। কোন দিকে মোড় নিচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনকে লক্ষ্য করে পোল্যান্ডের বায়ুসীমা লঙ্ঘন করেছে। জেলেনস্কি জানান, তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে এই নতুন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার উত্তেজনা ও সংকট হিসেবে বর্ণনা করেছেন, যা পূর্ববর্তী পরিস্থিতির থেকে কঠিন ও গুরুতর। রাশিয়ার হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পোল্যান্ডের বিভিন্ন শহর ও গ্রাম থেকে পাওয়া গেছে, যার মধ্যে ইরানি নির্মিত শাহেদ ড্রোনও রয়েছে। ইতিমধ্যেই কিয়েভ গোয়েন্দা তথ্য ও সংবাদ পোল্যান্ডের রাজধানী ওয়ার্সের সঙ্গে শেয়ার করছে। তিনি পোল্যান্ডকে ড্রোন ধ্বংসের সামরিক সহায়তা, প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞতা প্রদানের প্রস্তাব দিয়েছেন এবং টাস্কের সঙ্গে মিলিত হয়ে সামরিক ক্ষেত্রে যৌথ কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন। এই জোট ইউরোপীয় আকাশে একটি কার্যকরী বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের পাশাপাশি ইন্টারসেপ্টর ড্রোন উৎপাদনের জন্য অর্থায়ন বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করছে, যা ভবিষ্যতে সম্ভাব্য হামলা থেকে মহাদেশকে রক্ষা করবে। উল্লেখযোগ্যভাবে জেলেনস্কি পোল্যান্ডের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও এই গুরুতর বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে ইউরোপীয় ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
পোল্যান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশে বিভিন্ন স্থানে ড্রোন ধ্বংসাবশেষ পাওয়ার পর তদন্ত চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে এসব ড্রোন হামলা রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড এবং বেলারুস থেকে পরিচালিত হয়েছে। রাশিয়ার একক আগ্রাসনের বিরুদ্ধে পোল্যান্ডের এই সমর্থন নতুন এক প্রতিরোধের আঁচড় হয়ে ওঠার পাশাপাশি ইউরোপীয় নিরাপত্তার গঠনকে আরও জোরদার করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এখন ঐক্যবদ্ধ হয়ে এমন হুমকির মোকাবেলায় প্রস্তুতি নিতে বদ্ধপরিকর। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে কাতারে ইসরায়েলের সামরিক অভিযান। মঙ্গলবার গভীর রাতে হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় কূটনৈতিক এলাকায় বোমাবর্ষণ করে তেল আবিবের 12টি যুদ্ধবিমান। ফিলিস্তিনি সংগঠনটির শীর্ষ নেতৃত্বকে হত্যা করার এই প্রচেষ্টায় কাতারের আকাশ প্রতিরক্ষার কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে তেল সমৃদ্ধ ধনী এই দেশের সামরিক সক্ষমতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনার পরপরই আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন তুলেছে, তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ আরব বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হয়েও কাতার কেন আকাশসীমা রক্ষা করতে ব্যর্থ হলো। বিশ্লেষকরা বলছেন, কাতারের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিগতভাবে আধুনিক হলেও সক্রিয় সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়ার ঘাটতি স্পষ্ট। ইসরায়েলি বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমা অতিক্রম করে দোহার উপকণ্ঠে ঢোকার পরও প্রতিরক্ষা বাহিনী সময়মতো প্রতিহত করতে পারেনি। 2025 সালের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে কাতারের অবস্থান 72তম। দেশটির সেনাবাহিনীতে 87,000-এরও বেশি সদস্য রয়েছে, যার মধ্যে সক্রিয় সেনা প্রায় 68,000। আকাশ প্রতিরক্ষায় রয়েছে 125টি যুদ্ধবিমান, যার মধ্যে ফরাসি রাফাল ও জার্মান টাইফুন মিলিয়ে 31টি ফাইটার জেট, 46টি সামরিক হেলিকপ্টার এবং 12টি পরিবহন বিমান। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে নতুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়াও চলছে। স্থলবাহিনীর হাতে রয়েছে প্রায় 100টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান 5,000-এর বেশি, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্বল্প পাল্লার মিসাইল যুক্ত হলেও ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক অস্ত্র নেই। নৌবাহিনীতে রয়েছে প্রায় 105টি নজরদারি জাহাজ ও 4টি করভেট, যা আঞ্চলিক শক্তির তুলনায় খুবই সীমিত। সামরিক বাজেট বড় হলেও নৌশক্তির এই ঘাটতি বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করছে। অন্যদিকে সামরিক সক্ষমতায় ইসরায়েল অনেক এগিয়ে। উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, আঞ্চলিক গোয়েন্দা তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা তেল আবিবকে মধ্যপ্রাচ্যে এক অনন্য অবস্থানে রেখেছে। তাই কাতারের আকাশসীমায় 12টি যুদ্ধবিমানের অভিযান বিশেষজ্ঞদের মতে শুধু হামাসকে টার্গেট করার অভিযান নয়, বরং দোহাকে কূটনৈতিক বার্তাও। ইসরায়েলি হামলার পর এখন পর্যন্ত কাতার সরকার থেকে শক্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া আসেনি। শুধু সীমিত কূটনৈতিক বিবৃতি দিয়ে দোহা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। তবে আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, তেল সমৃদ্ধ অর্থনৈতিক শক্তি হলেও সামরিক ও কৌশলগত প্রস্তুতিতে কাতার যে পিছিয়ে রয়েছে এই হামলা তা স্পষ্ট করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় এই ঘটনা নতুন জটিলতা তৈরি করতে পারে বলেই আশঙ্কা বাড়ছে। নাম ও বয়স নিয়ে ধোঁয়াশা থাকলেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কিশোরী কন্যাকে ক্রমেই দেশটির ভবিষ্যৎ শাসক হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে তার নাম কিম জু এ, বয়স আনুমানিক 12 কিংবা 13 বছর। দেখতে অনেকটাই তার মায়ের মতো। সম্প্রতি বাবার সঙ্গে চীনে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরে অংশ নিয়ে তিনি আবারও সবার নজরে আসেন। এটি ছিল কিম জং উনের প্রথম বিশ্ব নেতাদের কোনো বড় সম্মেলনে অংশগ্রহণ, আর তার মেয়ে কিম জু এর জীবনের প্রথম বিদেশ সফর, যা ছিল প্রকাশ্য ও গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায় বেইজিংয়ের ট্রেন থেকে নামার সময় তিনি বাবার ঠিক পেছনে এবং পররাষ্ট্রমন্ত্রী চৌ সন হুইয়ের সামনেই হাঁটছেন।
দূতাবাসের কর্মকর্তারা যখন কিম জং উনকে শ্রদ্ধা জানাচ্ছেন তখন কিম জু এ করতালি দিয়ে পাশেই দাঁড়িয়েছিলেন। ট্রেনের অভ্যন্তরে একটি বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসার সময়ও তিনি বাবার একদম কাছেই ছিলেন। কিম কন্যা সম্পর্কে জনসমক্ষে খুব কম তথ্যই পাওয়া যায়, তবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার নিয়মিত উপস্থিতি দেখে বিশ্লেষকদের ধারণা আরও জোরালো হয়েছে যে তাকে ভবিষ্যৎ বিশ্বনেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য পার্ক সান-উন জানান, একটি গোপন ব্রিফিংয়ে গোয়েন্দা সংস্থা জানায় আন্তর্জাতিক পরিবেশ সম্পর্কে ধারণা দিতে এবং ভবিষ্যৎ নেতা হিসেবে তার অবস্থান আরও দৃঢ় করতেই কিম জং উন তার মেয়েকে এই সফরে সঙ্গে নিয়েছেন। অন্য সংসদ সদস্য লি সিয়ং কিউন বলেন, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদপত্রে কিম জু এর চীন সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়, যা সাধারণ জনগণকে লক্ষ্য করেই করা হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কখনোই তার নাম প্রকাশ করেনি, তাকে সম্মানিত সন্তান বা প্রিয়তম কন্যা বলে উল্লেখ করা হয় মাত্র। তার নাম জু এ হওয়ার ধারণা আসে 2013 সালে পিয়ংইয়ং সফরে আসা NBA তারকা ডেনিস রডম্যানের একটি মন্তব্য থেকে, যেখানে তিনি বলেন তিনি কিম জং উনের ছোট মেয়েকে কোলে নিয়েছিলেন এবং নাম শুনেছিলেন কিম জু এ। তার সঠিক বয়স নিশ্চিত নয়, তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে তার জন্ম 2013 সালে। 2023 সালে সংস্থাটি আরও জানায় কিম জং উন ও রি সল জুর আরও একটি বড় ছেলে এবং একটি ছোট সন্তান রয়েছে। এর বেশি কিছুই জানা সম্ভব হয়নি। কিম জু এ প্রথম জনসমক্ষে আসেন 2022 সালের নভেম্বরে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়। সাদা কোট ও লাল জুতা পরে তিনি বাবার সঙ্গে মিসাইল উৎক্ষেপণ দেখেন এবং তার হাত ধরে হাঁটেন। এরপর থেকে তিনি অংশ নিয়েছেন একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক কুচকাওয়াজ ও নৌবাহিনীর যুদ্ধজাহাজ উদ্বোধন সহ বিভিন্ন অনুষ্ঠানেও। সাম্প্রতিক সময়গুলোতে তার উপস্থিতি কেবল সামরিক আয়োজনেই নয়, বিস্তৃত হয়েছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও। জুনে একটি সমুদ্র সৈকত রিসোর্ট উদ্বোধনে অংশ নেন কিম জু এ। 2023 সালে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সতর্কভাবে জানায় তাদের বিশ্লেষণে কিম জু এ কে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলেই মনে হয়েছে। তার প্রতি যে রাষ্ট্রীয় মর্যাদা দেখানো হচ্ছে সেটিও এই ধারণাকে শক্তিশালী করে। তবে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এই ধারণার সঙ্গে এখনই একমত নন। তাদের মতে কিম জং উনের এখনও খুব বেশি বয়স হয়নি এবং উত্তর কোরিয়ার ক্ষমতার কাঠামো এখনও পুরুষ শাসিত। যদি কিম জং উনের মেয়ে সত্যিই দেশ পরিচালনায় তার উত্তরসূরি হন, তবে তিনি হবেন উত্তর কোরিয়ার ইতিহাসে প্রথম নারী শাসক এবং কিম পরিবারের চতুর্থ প্রজন্ম, যিনি দেশের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। একের পর এক শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল প্রতিটি দেশেই গণবিক্ষোভ ও আন্দোলনের ঢেউয়ে ক্ষমতা হারিয়েছেন শাসকরা। আর এখন সেই বাতাস যেন বইছে ভারতের দিকেও। রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবার মনে একই প্রশ্ন, তবে কি এবার গদি হারাবেন নরেন্দ্র মোদী? 2022 সালে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকট দেশজুড়ে অসন্তোষ ছড়িয়ে দেয়। খাদ্য ও জ্বালানির তীব্র সংকটে রাজপথে নেমে আসে জনতা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর 2024 সালে বাংলাদেশ ছাত্র আন্দোলন দ্রুত রূপ নেয় বিশাল গণবিক্ষোভে। সরকারের কঠোর দমননীতি সত্ত্বেও রাজপথের আন্দোলনে শেষ পর্যন্ত ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। সবশেষে 2025 সালে নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের মতো ইস্যুতে মুহূর্তেই স্ফুলিঙ্গ ছড়িয়ে যায় দেশ জুড়ে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের মুখে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন। কেউ বলছেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, কেউ বলছেন দুবাইতে। এবার সেই অস্থিরতার ছাপ পড়ছে ভারতের মাটিতেও। বিহার রাজ্যে শিক্ষক নিয়োগের শূন্যপদ হঠাৎ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ।
9 সেপ্টেম্বর সকাল থেকে পাটনার রাস্তা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রায় 3000 চাকরি প্রত্যাশী পাটনা কলেজ প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীরা বলছেন, সরকার প্রতিশ্রুত 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না করলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজ্য সরকার তরুণ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ করেন তারা। বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ কেবল বিহারেই সীমাবদ্ধ নয়। ভারতের বিভিন্ন রাজ্যে বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য তরুণ সমাজকে ক্ষুব্ধ করে তুলছে। কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে অসন্তোষ বাড়ছে, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করায় সেনা এবং প্রশাসনের ভেতরেও অসন্তোষ জমছে। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতে কি সেনা অভ্যুত্থানের ঝুঁকি তৈরি হচ্ছে? যদিও সেনা সূত্র এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়েছে, তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থেমে নেই। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রতিবেশী দেশগুলোর পরপর রাজনৈতিক পালাবদল ভারতের নীতি নির্ধারকদের জন্য বড় সতর্কবার্তা। ছোট ইস্যু মুহূর্তেই বড় আন্দোলনে রূপ নিতে পারে। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের উদাহরণই তা প্রমাণ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, মোদী সরকার যদি বেকারত্ব, মূল্যস্ফীতি ও রাজনৈতিক বিরোধীদের দমনের মতো ইস্যুতে নজর না দেয়, তাহলে এই তরঙ্গ আরও বিস্তৃত হতে পারে। এখন প্রশ্ন, ভারতে কি সত্যি শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো গণ আন্দোলনে ঝড় আসছে? মোদী সরকার কি গদি হারানোর পথে? নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ সবার মনেই একই কৌতূহল। অনেক বিশ্লেষক বলছেন, ভারতের গণতান্ত্রিক কাঠামো এখনও শক্তিশালী, তবে অস্থিরতা উপেক্ষা করার মতো নয়। শেষ পর্যন্ত সময়ই বলে দেবে এই ডোমিনো ইফেক্ট কোথায় গিয়ে থামবে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর যে ধরনের বিশৃঙ্খলা দেখা গিয়েছিল, নেপালে কেপি শর্মা ওলির পতনের পরেও হুবহু একই রকম ঘটনা ঘটেছে। দুটি দেশেই সরকার প্রধানরা পালিয়ে গেছেন, পুলিশের অস্ত্র লুট হয়েছে এবং হাজার হাজার কয়েদি জেল ভেঙে পালিয়েছে। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। তার পতনের পর দেশে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। 76টি পুলিশ স্টেশন আগুনে পুড়ে যায় এবং 13 জন পুলিশ কর্মকর্তা সহ মোট 76 জন পুলিশকে হত্যা করা হয়। বিজয়ের আনন্দে গণভবনে ঢুকে পড়ে সাধারণ জনতা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পুলিশ স্টেশন থেকে 5750টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,609 রাউন্ড গুলি বেহাত হয়। এর মধ্যে এখনও 1419টি অস্ত্র এবং 2,63,153 রাউন্ড গুলি উদ্ধার করা যায়নি। জেল ভেঙে 2241 জন কয়েদি পালিয়ে যায়, যাদের মধ্যে 70 জন জঙ্গিবাদের অপরাধে গ্রেপ্তার হয়েছিল এবং অন্যান্য কয়েদিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে। 2025 সালের 9 সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে সেনা ব্যারাকে আশ্রয় নেন। জেনজেট প্রজন্মের নেতৃত্বে দুর্নীতিবিরোধী প্রতিবাদের মুখে তার সরকারের পতন ঘটে। বাংলাদেশের মতোই নেপালের সংসদ ভবন, সুপ্রিম কোর্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দেওয়া হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন, নেপালের পরিস্থিতি বাংলাদেশের চেয়েও আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশ জুড়ে 25টিরও বেশি জেল থেকে 15,000-এরও বেশি কয়েদি পালিয়ে যায়, যা নেপালের ইতিহাসের সবচেয়ে বড় জেল ভাঙার ঘটনা। এর মধ্যে সন্ত্রাসবাদী, খুনি এবং আন্তর্জাতিক পর্যায়ে আসামিরা রয়েছে। প্রতিবাদকারীরা 100টিরও বেশি আগ্নেয়াস্ত্র লুট করেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। দুটি দেশই পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বাংলাদেশে শুধুমাত্র উত্তরা থানা থেকেই 15,000 বুলেট লুট হয়। রাজধানীর 22টি পুলিশ স্টেশন থেকে অস্ত্র লুট হয়। নেপালেও একই অবস্থা। বিক্ষোভকারীরা পুলিশ স্টেশনগুলো দখল করে অস্ত্রশস্ত্র লুট করেছে। এই লুট করা অস্ত্রগুলো এখন অপরাধীদের হাতে গিয়ে নতুন নিরাপত্তা সংকট তৈরি করেছে। বাংলাদেশের লুট করা পিস্তল দিয়ে মুন্সিগঞ্জের এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে হত্যা এবং মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশের 700 জন কয়েদি এখনও পলাতক। নরসিংদী জেল থেকে 825 জন এবং কাশিমপুর জেল থেকে 203 জন কয়েদি পালিয়ে যায়। নেপালের অবস্থা আরও গুরুতর। 12,500 এরও বেশি কয়েদি এখনও পলাতক রয়েছে। কাঠমান্ডু উপত্যকার সুন্ধরা কেন্দ্রীয় কারাগার থেকে 3,300 জন এবং নাগখু কারাগার থেকে 1,400 জন কয়েদি পালিয়ে যায়। এমনকি কিছু পলাতক কয়েদি ভারতীয় সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। নেপালের সংকট ভারত ও চীনের জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 30 জন পলাতক বাংলাদেশি কয়েদিকে বিহারের ভারত নেপাল সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে। নেপাল থেকে পলাতক কয়েদিদের মধ্যে ইন্টারপোলের তালিকায় থাকা 3 জন রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। দুটি দেশেই সামরিক বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। বাংলাদেশে সেনাবাহিনী 6,000-টিরও বেশি লুট করা অস্ত্র উদ্ধার করেছে এবং 2,500 জনকে গ্রেপ্তার করেছে। নেপালের সেনাবাহিনী কাঠমান্ডুতে কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আশ্চর্যজনকভাবে নেপালে একজন পলাতক কয়েদি স্বেচ্ছায় জেলে ফিরে এসেছে, এই ভয়ে যে নতুন সরকার গঠিত হলে তার শাস্তি দ্বিগুণ হতে পারে। চিতওয়ান জেলে 54 জন কয়েদি স্বেচ্ছায় ফিরে এসেছে। দুটি দেশেরই অভিজ্ঞতা দেখাচ্ছে যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা শুধুমাত্র সরকার পরিবর্তনে সীমাবদ্ধ থাকছে না, বরং সমগ্র রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করছে। পুলিশ বাহিনীর ভাঙন, বিচার ব্যবস্থার পতন এবং কারাগার ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতা এই অঞ্চলের জন্য গভীর উদ্বেগের বিষয়। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে ইসরায়েল। পশ্চিম তীরে জোরালো অভিযানে গ্রেপ্তার করা হচ্ছে শত শত ফিলিস্তিনি নাগরিকদের। কারফিউ জারি করে ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালানোর পাশাপাশি চলছে গণগ্রেপ্তার। পশ্চিম তীর খালি করার ঘোষণা জারি করেছিল ইসরায়েল। স্বেচ্ছায় গাজাবাসীরা অন্যত্র না সরলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল দেশটি। আর সেই গ্রেটার ইসরায়েল পরিকল্পনার অংশ হিসাবেই গ্রেপ্তার চালিয়ে পশ্চিম তীর খালি করার চেষ্টা চালাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের তুল কারেম শহরে ব্যাপক অভিযান চালিয়ে 100-র বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। আল জাজিরা জানায়, সোমবার ভোর থেকে শহর জুড়ে কারফিউ চলছে। রাতভর সশস্ত্র দখলদার বাহিনী দোকান, ক্যাফে ও বাসাবাড়ি ঘিরে হঠাৎ তল্লাশি শুরু করে। পুরুষ, নারী ও কিশোর সহ সাধারণ মানুষকে আটক করে সামরিক চৌকির দিকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। কয়েকদিন আগেই তুলকারেমে ইসরায়েলি সেনাদের একটি গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়, 2 সেনা আহত হয়। সেই ঘটনার জেরে সেনারা পুরো শহরে কঠোর অভিযান শুরু করে বলে দাবি করেছে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যম ওয়াফা জানিয়েছে, সেনারা দোকানপাট ভাঙচুর করে রাস্তায় দাঁড়ানো মানুষদের আটক করে গাড়িতে থাকা যাত্রীদের নামিয়ে সারিবদ্ধভাবে হাঁটিয়ে নিয়ে যায়। এর আগে দখলকৃত পূর্ব জেরুজালেমে এক গুলির ঘটনায় 6 জন নিহত হয়। ঘটনার পর হামলাকারীদের পরিবারের বাড়ি ধ্বংসের নির্দেশ দেয় ইসরায়েল। তার সাথে ওই গ্রামের কারফিউ জারি করে। কাতানা ও আল কুবাইবা এলাকায় অবরোধের মধ্যেই তুলকারেমে এই নতুন অভিযান শুরু হয়। গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালানোর পাশাপাশি পশ্চিম তীরও দখলদার বাহিনী দীর্ঘদিন ধরে কঠোর দমননীতি অব্যাহত রেখেছে। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তরের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর থেকে পশ্চিম তীরের সহিংসতা বহু বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুধু গত 1 বছরের মধ্যে গুলি ও হামলায় 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত, হাজারো মানুষ আটক, শত শত ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলছে, দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ, 4th জেনেভা কনভেনশন লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ সংস্থার গবেষণা ও নীতি নির্ধারণ বিভাগের সিনিয়র ডিরেক্টর এরিকা বলেন, গাজায় চলমান গণহত্যার ছায়ায় পশ্চিম তীরেও ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে, যা ফিলিস্তিনিদের জন্য ফিরতি পথ বন্ধ করে দিচ্ছে। এদিকে গাজার যুদ্ধের আড়ালে পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনও দ্রুত বাড়ছে। জাতিসংঘের হিসাবে 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত অন্তত 1860টি বসতি স্থাপনের ঘটনা ঘটছে। চরম ডানপন্থী নেতাদের উত্থান ইসরায়েলের নীতি আরও কঠোর করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না এবং পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের অংশ হবে। সম্প্রতি তিনি বেআইনি মালে আদমিম বসতি ঘোষণা দেন, শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে। গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে গৃহীত প্রস্তাবে ইসরায়েলকে 1 বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের দখল ছাড়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সে প্রস্তাবের পরও পশ্চিম তীরে নতুন নতুন বসতি গড়ে তুলেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন ও বিশ্ব জনমতের প্রতি এই প্রকাশ্য অগ্রাহ্য মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।
গাজা উপত্যকায় 2 লাখের বেশি ফিলিস্তিনি ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। পশ্চিম তীরেও 40,000-এরও বেশি মানুষ এখন বাস্তুচ্যুত। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে খাদ্য, পানি ও চিকিৎসা সংকট তীব্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষার অধিকার থাকা সত্ত্বেও দখলদার বাহিনীর দমন-পীড়ন ও অবরোধ ফিলিস্তিনিদের জন্য জীবন মৃত্যুর লড়াইয়ে পরিণত হয়েছে। মুখ থুবড়ে পড়ছে মানবতা, কিছুতেই থামছে না ইসরায়েলি আগ্রাসন। একদিকে ফিলিস্তিনিদের মুক্তির দাবি, অন্যদিকে মুসলিম বিশ্বসহ নীরব শক্তিশালী দেশগুলো। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ। ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও ভূমি সংক্রান্ত টানাপোড়েন চলমান রাজনৈতিক অস্থিরতায় নতুন আলোচনার জন্ম দিচ্ছে। ইসরায়েলের পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে নেতানিয়াহু। তিনি বেশ কঠোর ভাষায় বলেছেন, এখানে ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র হবে না, এই জায়গা ইসরায়েলের। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে যে বসতি স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে তা ইস্ট 1 বা E1 নামে পরিচিত, যা 12 বর্গ কিলোমিটার এলাকায় গড়ে উঠবে এবং সেখানে 3,400টি নতুন বাড়ি নির্মাণের বিষয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ওই অঞ্চলের বেশ কিছু ইসরায়েলি বসতি একে অপরের সঙ্গে যুক্ত হবে। এতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আশানুরূপ সম্ভাবনা এক প্রকার বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা স্পষ্ট হচ্ছে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছেন। তবে 1967 সাল থেকে পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে গণ্য হচ্ছে। তবু ইসরায়েল এসব বসতিগুলো সম্প্রসারিত করছে। আল জাজিরার প্রতিবেদক হাম্মাদ সালহুদ জানিয়েছেন, এই সিদ্ধান্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগকে ধ্বংস করবে, ফলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা আরও ক্ষীণ হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই হবে এই অঞ্চলের শান্তির চাবিকাঠি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। দৃশ্যতই নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই দখলকৃত ভূখণ্ডে বসতি সম্প্রসারণের পক্ষে এবং ফিলিস্তিনি ইসরায়েল শান্তি প্রক্রিয়ার বিরোধী। 1990-এর দশকে স্বাক্ষরিত অসলো চুক্তির বিরোধিতা করে তিনি 2001 সালে প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছিলেন তিনি এই চুক্তির কার্যত ইতি টেনেছেন। 1997 সালে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদে পূর্ব জেরুজালেমে হারহোমা নামের বসতিও গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের কট্টর উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচও বলেছেন, E1 এর মতো বসতিগুলো ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলবে। এভাবেই ধারাবাহিকভাবে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আশা কেড়ে নিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় নতুন জটিলতা সৃষ্টি করছে। বিষয়টি ভবিষ্যতে কিভাবে এগোবে তা কেবল সময়ের অপেক্ষা মাত্র। গণহত্যাকারী দেশ ইসরায়েল যদি ইউরোভিশন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তবে 2026 সালের ইউরোভিশনে অংশ নেবে না আয়ারল্যান্ড, এমন ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা RTE। ইসরায়েলকে ইউরোভিশন প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার বিষয়ে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সঙ্গে আলোচনা করেছে কয়েকটি দেশের জাতীয় সম্প্রচার সংস্থা। এসব সংস্থার মধ্যে আয়ারল্যান্ডের সম্প্রচার সংস্থা RTEও রয়েছে। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ ও গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে এই আলোচনা শুরু হয়েছিল। এক বিবৃতিতে RTE জানিয়েছে, ইসরায়েল গাজা উপত্যকায় অব্যাহত বোমা বর্ষণ ও অবরোধ চালিয়ে যাওয়ার সময় ইউরোভিশনে অংশগ্রহণ করাটা তাদের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের অংশগ্রহণ যদি নিশ্চিত হয় তাহলে আয়ারল্যান্ড 2026 সালের ইউরোভিশন গানের প্রতিযোগিতায় অংশ নেবে না। তবে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সিদ্ধান্ত আসার পরই আয়ারল্যান্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
RTE আরও জানায়, গাজায় সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ড, আন্তর্জাতিক সাংবাদিকদের সেখানে প্রবেশে বাধা এবং এখনও বন্দী অবস্থায় থাকা জিম্মিদের করুণ অবস্থার বিষয়েও তারা গভীরভাবে উদ্বিগ্ন। EBU এর সাধারণ অধিবেশন জুলাইয়ে অনুষ্ঠিত হয়, যেখানে অনেক সদস্য দেশ ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সে আলোচনার ভিত্তিতেই EBU চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এরপরে নিজের অবস্থান জানাবে আয়ারল্যান্ড। RTE এর ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা, যারা দীর্ঘদিন ধরে ইউরোভিশন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। আয়ারল্যান্ড প্যালেস্টাইন সংহতি অভিযানের চেয়ারপারসন এবং সাংস্কৃতিক সংযোগ কর্মকর্তা জো লোর বলেন, এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। এতে আয়ারল্যান্ডের সাধারণ মানুষের মনোভাবের প্রতিফলন, যারা ফিলিস্তিনিদের পাশে আছে এবং ইসরায়েলের বর্ণবাদ ও গণহত্যার বিরোধিতা করে। তিনি আরও বলেন, EBU যদি ইসরায়েলকে ইউরোভিশন থেকে বাদ না দেয়, তাহলে প্রতিযোগিতাটিকে বয়কট করার জন্য আয়ারল্যান্ডে যে দীর্ঘদিনের আন্দোলন চলছে, এটি তারই ফল। 2024 এবং 2025 সালে ইউরোভিশন প্রতিযোগিতার সময়ও ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে স্পেন সরকারও জানিয়েছে, ইসরায়েল অংশ নিলে তারাও ইউরোভিশন থেকে সরে দাঁড়াবে। স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উরতাসুন বলেন, আমরা এমন একটা পরিস্থিতিকে স্বাভাবিক বলে মেনে নিতে পারি না, যেখানে ইসরায়েল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে অথচ বাস্তবে কিছুই হয়নি এমন ভান করা হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর আগে বলেন, রাশিয়াকে ইউক্রেনে হামলার কারণে ইউরোভিশন থেকে বাদ দেওয়া হয়েছে, সে একই নীতিতে ইসরায়েলকেও বাদ দেওয়া উচিত। স্পেনের এই অবস্থান স্লোভেনিয়ার জাতীয় সম্প্রচার সংস্থার হুঁশিয়ারির সঙ্গে সঙ্গতিপূর্ণ। 2026 সালের ইউরোভিশন হবে প্রতিযোগিতাটির 70তম আসর এবং এটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার ভিয়েনায়, কারণ 2025 সালে অস্ট্রিয়ান গায়ক জে ওয়েস্টেড লাভ গানটি দিয়ে বিজয়ী হন। মিডল ইস্ট আই এ বিষয়ে বিবিসির কাছে জানতে চাইলেও কোনো উত্তর পাওয়া যায়নি। একইভাবে যুক্তরাজ্যের সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাওয়া হলেও তাদের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।